ক্যাফে বললেই আমাদের মাথায় কি আসে বলুন তো? ধোঁয়া ওঠা কফি, কিছু স্ন্যাক্স আর বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা, তাই না? কিন্তু যদি এমন একটা ক্যাফে থাকে যা এর থেকেও অনেক বেশি কিছু, মানে এমন একটা জায়গা যেখানে শুধু আড্ডা না, কমিউনিটি গড়ে ওঠে, নতুন নতুন আইডিয়া জন্মায়, হ্যাঁ, আজকে আমরা ঠিক এমনই একটা কনসেপ্ট নিয়ে কথা বলবো। তো এই আয়োজনে আমরা দেখব কিভাবে একটা সাধারণ ক্যাফের কনসেপ্ট পুরো বদলে যেতে পারে। আমরা শুরু করব এর একটা নতুন সংজ্ঞা দিয়ে, তারপর জানব এর পেছনের মূল পিলার বা ভিত্তিগুলো কি কি। এরপর দেখব বাস্তবে এমন একটা ক্যাফে বানানোর মডেলটা ঠিক কেমন হতে পারে, আর সমাজে এর প্রভাবটাই বা কী। আর সবশেষে আমরা বুঝব কেন এটা শুধু একটা ক্যাফে না, বরং একটা আস্ত আন্দোলন। তাহলে প্রশ্নটা তো খুবই সহজ। একটা সাধারণ কফি শপ কি এর চেয়েও বেশি কিছু হতে পারে? এটা কি কোনো বদলের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে? চলুন না উত্তরটা খোঁজা যাক। আচ্ছা, এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের আগে ক্যাফের যে গতানুগতিক ধারণাটা আছে সেটার বাইরে বের হয়ে আসতে হবে। চলুন তাহলে দেখি এই সোশ্যাল ক্যাফে জিনিসটা আসলে কি। সোশ্যাল ক্যাফে নামটা শুনেই বোঝা যাচ্ছে এর মূলে আছে কমিউনিটি। মানে এটা এমন একটা জায়গা যেখানে মানুষ শুধু কফি বা স্ন্যাক্স খেতে আসে না, এটা হয়ে ওঠে আড্ডা দেওয়ার, নতুন মানুষের সাথে মেশার, নতুন কিছু সৃষ্টি করার, এমনকি সংস্কৃতি চর্চার একটা প্রাণকেন্দ্র। ভাবুন তো, এক কাপ কফির টেবিলেই জন্ম নিচ্ছে নতুন আইডিয়া, নতুন সম্পর্ক, এমনকি নতুন কোনো উদ্যোগ। তাহলে প্রশ্ন হলো, একটা সাধারণ ক্যাফে আর একটা সোশ্যাল ক্যাফের মধ্যে মূল ফারাকটা ঠিক কোথায়? এর উত্তরটা লুকিয়ে আছে কয়েকটা পিলারের মধ্যে। এই পিলারগুলোই একে একটা আলাদা পরিচয় দেয়। মূলত 4টা পিলার আছে, আর মজার ব্যাপার হলো এগুলো একটা আরেকটার সাথে জুড়ে আছে। এগুলোকে সোশ্যাল ক্যাফের ডিএনএও বলা যেতে পারে। কি কি সেগুলো? কমিউনিটি কানেকশন, ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা, কালচার বা সংস্কৃতি, আর আজকের দিনের জন্য সবচেয়ে জরুরি ডিজিটাল এক্সটেনশন। চলুন কমিউনিটি কানেকশন দিয়ে শুরু করা যাক। প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পিলারটা হলো কমিউনিটি কানেকশন। দেখুন, এখানে যারা আসেন তারা শুধু কাস্টমার না, তারা একটা বড় পরিবারের মতো হয়ে যান, একটা কমিউনিটির অংশ। এই ক্যাফেটা তখন হয়ে ওঠে মতামত বিনিময়ের, জমিয়ে আড্ডা দেওয়ার আর নিজেদের মধ্যে সম্পর্কগুলোকে আরও মজবুত করার একটা দারুণ জায়গা। এরপর আসে ক্রিয়েটিভিটি, আর এখানেই ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয়ে যায়। একবার ভাবুন তো, স্টুডেন্ট, উদ্যোক্তা, বিভিন্ন প্রফেশনের মানুষ সবাই এক জায়গায় বসে আড্ডা দিচ্ছে, আর সেই ছোট ছোট কথা থেকেই জন্ম নিচ্ছে দারুণ সব আইডিয়া। অনেক সময় তো দেখা যায় ঠিক এভাবেই একটা নতুন স্টার্টআপ, কোনো এনজিও বা একটা সাংস্কৃতিক আন্দোলনও শুরু হয়ে যায়। 3 নম্বর পিলারটা হলো সংস্কৃতি আর বিনোদন। এই ক্যাফেগুলো কিন্তু শুধু চায়ের কাপে ঝড় তোলার জায়গা না, এগুলো হয়ে ওঠে একটা মঞ্চ, যেখানে নিয়মিত কবিতা পাঠের আসর বসে, গান বাজনা হয়, বুক ক্লাব চলে, এমনকি আর্ট এক্সিবিশনও হয়। মানে স্থানীয় শিল্পী আর প্রতিভারা এখানে নিজেদের কাজ সবার সামনে তুলে ধরার একটা প্ল্যাটফর্ম পেয়ে যান। আর শেষে আসছে 4 নম্বর পিলার, ডিজিটাল এক্সটেনশন। এটাই পুরো কনসেপ্টটাকে 21 শতকের সাথে জুড়ে দেয়। মানে এই সোশ্যাল ক্যাফেগুলো শুধু 4 দেওয়ালের মধ্যে আটকে থাকে না, ফেসবুক, ইনস্টাগ্রাম এসব ব্যবহার করে তারা একটা অনলাইন কমিউনিটিও গড়ে তোলে। ফলে কি হয়, ফিজিক্যাল বাউন্ডারিটা আর থাকে না, আর তাদের প্রভাবটা আরও অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। তো কনসেপ্টটা তো আমরা বুঝলাম, কিন্তু এটাকে বাস্তবে রূপ দেওয়া যাবে কিভাবে? একটা সফল সোশ্যাল ক্যাফে বানানোর পেছনের ব্লুপ্রিন্টটা ঠিক কেমন হওয়া উচিত? এর একটা কার্যকর মডেল দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। যেমন ধরুন, লোকেশন। এটা সাধারণত হয় বিশ্ববিদ্যালয় এলাকা বা কোনো অফিস পাড়ার মতো জায়গায়, যেখানে তরুণদের আনাগোনা বেশি। ভেতরের ডিজাইনটা হয় খুব খোলামেলা, আরামদায়ক, চারদিকে বইয়ের তাক, আর্ট কর্নার, এইরকম একটা ব্যাপার। আর এখানকার কাজগুলোও বেশ মজার, বই নিয়ে আলোচনা থেকে শুরু করে কোওয়ার্কিং স্পেসের সুবিধা সবই থাকে। আর আয়ের উৎস, সেটাও শুধু কফি বিক্রির মধ্যে সীমাবদ্ধ না। মেম্বারশিপ ফি, বিভিন্ন ইভেন্টের ফি, এমনকি ডেস্ক ভাড়া থেকেও আয় হয়। তবে হ্যাঁ, এই যে কমিউনিটির কথা বলছি, এটা কিন্তু এমনি এমনি গড়ে ওঠে না। এর জন্য একটা ভালো স্ট্র্যাটেজি দরকার। যেমন সোশ্যাল মিডিয়াতে সবসময় অ্যাক্টিভ থাকা, মেম্বারদের জন্য বিশেষ লয়্যালটি প্রোগ্রাম রাখা, আর স্টুডেন্ট বা এলাকার বিভিন্ন সংগঠনের সাথে মিলে কাজ করা। এভাবেই জায়গাটা সবসময় জীবন্ত থাকে। বেশ, এই যে এত সুন্দর একটা কনসেপ্ট,
আর মডেলের কথা বললাম, এর আসল ফলাফলটা কি? সমাজে এর প্রভাবটা ঠিক কতটা গভীর হতে পারে? চলুন এবার সেটাই একটু খুঁজে দেখি। এর প্রভাবটা কিন্তু চতুর্মুখী, মানে 4টা প্রধান দিকে এর ইম্প্যাক্ট দেখা যায়। যদিও সামাজিক প্রভাবটাই সবচেয়ে বেশি, মানে প্রায় 35%, তবে এর পাশাপাশি অর্থনৈতিক, সাংস্কৃতিক, এমনকি শিক্ষাগত দিকেও এর দারুণ একটা প্রভাব আছে। সব মিলিয়ে এটা পুরো কমিউনিটিকে এগিয়ে নিয়ে যায়। ব্যাপারটা একটু ভেঙে বলি। সামাজিকভাবে এখানে নতুন নতুন বন্ধুত্ব হয়, সমমনা মানুষদের একটা কমিউনিটি তৈরি হয়। অর্থনৈতিক দিক থেকে দেখলে এটা ছোট উদ্যোক্তা বা শিল্পীদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেয়। আর সাংস্কৃতিকভাবে এটা স্থানীয় শিল্প, সাহিত্য, গান, বাজনাকে নতুন করে জাগিয়ে তোলে। আর শিক্ষাগত দিকটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ না। এটা পড়াশোনা আর জ্ঞান বিনিময়ের জন্য একটা দারুণ জায়গা হয়ে ওঠে। মানে বুঝতেই পারছেন, এর প্রভাবটা শুধু একদিকে নয়, অনেক দিকে ছড়িয়ে আছে। এই সব আলোচনার পর আমরা একটা জায়গায় এসে পৌঁছাই, আর সেটা হলো আমরা এখানে শুধু একটা নতুন ধরনের ব্যবসার কথা বলছি না, এর গুরুত্বটা তার চেয়েও অনেক বেশি। এই কনসেপ্টটাকে বর্ণনা করার জন্য সম্ভবত এর চেয়ে ভালো কোনো লাইন হয় না। ক্যাফে ভিত্তিক এক সামাজিক আন্দোলন। আসলেই তাই। একটা সোশ্যাল ক্যাফে তো শুধু খাওয়ার জায়গা না, এটা একটা মাধ্যম যা একটা সমাজকে নতুন করে ভাবতে শেখায়, একটা সাধারণ লক্ষ্যের জন্য এক হতে সাহায্য করে, আর সব শেষে একসাথে এগিয়ে নিয়ে যায়। আর এখানে আমাদের জন্য একটা প্রশ্ন থেকে যায়। আমরা যখন আমাদের চারপাশের সমাজের ভালোর কথা ভাবি, তখন একটা প্রশ্ন মাথায় আসে। আমাদের পরের পজিটিভ পরিবর্তনটা কোথা থেকে আসবে? হতে পারে এর শুরুটা কোনো বড়সড় মিটিং রুমে হবে না, হয়তো সেটা অপেক্ষা করছে আমাদের পাড়ারই কোনো এক সাধারণ ক্যাফেতে, এক কাপ কফি ভাগ করে নেওয়ার আড্ডার মধ্যে।